সালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড করবে কে? আমরা তুমি করবে নাকি রেকর্ড করবে কে? ঠিক আছে আমি করছি। শেয়ার কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমি আজকে ফ্র্যাকচার শুরু করছি। পলিমারের ফ্র্যাকচার স্ট্রেংথ কেমন হবে বলো দেখি। মেটাল সিরামিক থেকে কম হবে না বেশি হবে? কি আইডিয়া ফ্র্যাকচার স্ট্রেংথ কেমন হতে পারে পলিমারের? মনে তো হয় কম হবে, কিন্তু মনে হয় বললাম এজন্য কারণ স্ট্রেংথ আর ফ্র্যাকচার স্ট্রেংথ তো এক না, কিনা না? এক না, কিন্তু আসলে অবশ্যই তো, হ্যাঁ খুব বেশি কম না, কিন্তু অবশ্যই কম, মেটাল সিরামিক থেকে কম। আচ্ছা, ফ্র্যাকচারটা কি বিটেল ফ্র্যাকচার হবে নাকি ডাকটাইল ফ্র্যাকচার হবে? তোমরা তো জানো অনেক কিছু। ডিপেন্ড করবে স্যার। যদি ধরুন যে ইলাস্টোমারিক হয় তবে ফ্র্যাকচারটা হবে ডাকটাইল, আর যদি নেটওয়ার্ক ফর্মড হয়ে যায় তবে বিশেষ করে থার্মোসেটিং সেক্ষেত্রে হবে ব্রিটল। হ্যাঁ, থার্মোসেট হলে জেনারেলি বিটেল হয়, কিন্তু যেগুলো থার্মোপ্লাস্টিক বা যেগুলো ইলাস্টোমার থার্মোপ্লাস্টিক সেখানে কিন্তু বিটেল ফ্র্যাকচারও কোনো সময় দেখা যায়, কোনো সময় ডাকটাইল ফ্র্যাকচারও দেখা যায়। মেইনলি যদি তোমার হার্ড হার্ড পলিমার যেগুলো বিটেল পলিমার সেগুলোতে অবশ্যই কি বিটেল ফ্র্যাকচার হবে। কিন্তু যদি থার্মোপ্লাস্টিক হয় ইলাস্টোমার হয় সেক্ষেত্রে ডাকটাইল ফ্র্যাকচার হতে পারে, বিটেল ফ্র্যাকচার হতে পারে। তোমরা তো এই জিনিসটা জানো, তাহলে ইয়ে তো জানো বোধহয় তোমরা, এই কি জানি কি বলে বিটেল টু ডাকটাইল ট্রানজিশন, এটা তো জানো? ইয়েস স্যার, অফ কোর্স। এটা কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর তো অবভিয়াসলি নির্ভর করবে, এবং টেম্পারেচার চার্জ ফ্যাক্টর উপর নির্ভর করবে। সেগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, তারপর হচ্ছে অ্যাটমিক মোবিলিটি, তারপর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলো সবই এবং আছে। স্ট্রেন রেট। হ্যাঁ, তো পলিমারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে স্ট্রেন রেট আর টেম্পারেচার। অন্যগুলোও আছে, কিন্তু স্ট্রেন রেট টেম্পারেচার পলিমারের ক্ষেত্রে খুব বেশি এফেক্টিভ। এগুলো কিন্তু একটু কম কম বেশি হলেই কিন্তু কি যেহেতু কি হবে স্ট্রেনটাও চেঞ্জ হবে, আবার কি ডাকটাইল থেকে বিটেল বা বিটেল থেকে ডাকটাইল হয়ে যেতে পারে। টিজিও একটা খুব বেশি বড় ফ্যাক্টর পলিমারের জন্য। হ্যাঁ, তো গ্লাস ট্রানজিশন তো টিজির উপরে থাকলে টেম্পারেচার, টিজির থেকে বেশি থাকলে কি আর কম থাকলে কি হয় জেনারেলি? টিজির বেশি উপরে থাকলে মোটামুটি ডাকটাইল, আর টিজির নিচে থাকলে ব্রিটল। হ্যাঁ, তাহলে এখন তুমি যদি মনে করো টেম্পারেচার একটা সিঙ্গেল একটা পার্টিকুলার পলিমার টেম্পারেচার অনেক বাড়ায় দিলা, তাহলে সে কি হতে পারে দেখা যাবে কি তার কি বাড়বে? ডাক্টিলিটি বাড়বে, ইলংগেশন বাড়বে, কিন্তু স্ট্রেংথ হার্ডনেস কমবে। তাহলে তুমি, আমি একটু আগে কি বললাম যে থার্মোপ্লাস্টিকের ইলাস্টোমারে কি ডাকটাইল ফ্র্যাকচার হতে পারে, ব্রিটল ফ্র্যাকচার হতে পারে। এই সবগুলো ডিপেন্ড করবে কি ফ্যাক্টর গুলোর উপরে, তোমার স্ট্রেন রেট কেমন, এনভায়রনমেন্ট টেম্পারেচার কেমন আছে, পরিবেশ কেমন, এগুলো সবগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে। একই পলিমারে কিন্তু কখনো ডাকটাইল হয়ে যেতে পারে, কখনো ব্রিটল হয়ে যেতে পারে। জেনারেলি তোমরা তো মেটাল তো পড়ে আসছো, মেটালের ক্ষেত্রে ফ্র্যাকচার মোডটা কিরকম? প্রথমে কি হয় লোড দিলে? ছোট ছোট ক্র্যাক, মাইক্রো ক্র্যাক গ্রো করে। প্রথমে ম্যাক্রোকে গ্রো করে, তারপরে আরো লোড বাড়ার সাথে সাথে কি ক্র্যাকগুলো আস্তে আস্তে বড় হয়, এলংগেট হয়ে কলেজ থাকে। করে। কোলেসেন্স হয়, একসাথে 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 জোড়া হয়ে এত বড় হয়ে যায় যে সে লোড নিতে পারে, তখন ফ্র্যাকচার হয়ে যায়। পলিমারের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার থার্মোসেট, সেটা কিন্তু ওই রকমই একই রকমই। আসলে ফ্র্যাকচার সবগুলো থাকে, তুমি যখন থার্মোপ্লাস্টিক হয় ফ্র্যাকচার মোডটা আসলে ঠিক মোড না, ফ্র্যাকচারের নেচারটা একই রকম, একটুখানি পার্থক্য আছে, যেটা হচ্ছে যে যদি তোমার থার্মোপ্লাস্টিক হয়, ছবিটা এখানে দেওয়া আছে, এখানে কিন্তু ওইরকমই প্রথম ছোট ছোট ক্র্যাক ফর্ম করছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে যখন একটু বেশি বড় হয়ে যাচ্ছে একসাথে লেগে যাচ্ছে, লেগে গিয়ে দেখো এরকম হচ্ছে। এবং একসময় কি লোড এত বেশি হয়ে যাবে যে কি সেই পলিমারটা আর কি লোড নিতে পারবে না, ফ্র্যাকচার হবে। একটুখানি পার্থক্য আছে পলিমারের সাথে মেটালের, থার্মোপ্লাস্টিক মেটালের। তোমরা কি বলতে পারো যে কি হতে পারে? এখানে যেহেতু লম্বা লম্বা চেইন ইনভলভ আছে, সুতরাং এই চেইন গুলো, এই ক্র্যাকের মাঝখানে যে ছোট ছোট মাইক্রো ব্রিজ গুলো আছে, এই গুলো বরাবর অ্যালাইন হয়ে হয়ে যেতে পারে। ফলে এটা এই ক্র্যাকটা কিছুটা স্ট্রেংথ দেবে। নর্মালি মেটালের ক্র্যাকের ভেতরে মানে ক্র্যাকড রিজিয়ন কিন্তু লোড নিতে পারে না, হ্যাঁ, কিন্তু এখানে এই ছোট 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 মাইক্রো ব্রিজিং গুলো কিন্তু কিছুটা হলো লোড নিতে পারবে। লোড নিতে পারবে, এবং সেক্ষেত্রে দেখা যায় কি পলিমার টাফনেস বাড়ে আর কি। বুঝতে পারছো? এই যে পলিমার টাফনেস বাড়ছে এটাকে বলে ক্রেজিং, CRAZING।
তো এটাই হচ্ছে মেটালের সাথে পলিমারের পার্থক্য, যে মেটালের ক্ষেত্রে অবশ্যই কি হবে, এই সময় দেখা যাবে কি ফ্র্যাকচার টাফনেস কমে যাবে, কিন্তু পলিমারের ক্ষেত্রে যেহেতু যে তুমি যেটা বললো, এই কারণে দেখা যায় কি যে অনেক বেশিরভাগ সময় যেহেতু থার্মোপ্লাস্টিক কিন্তু হয় না, থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে ক্রেজিং হয় এবং দেখা যায় কি ফ্র্যাকচার টাফনেসটা কিছুটা হলেও বাড়ে। তো এটাকে বলে ক্রেজিং, এবং পলিমারের সাথে মেটালের এটা একটু পার্থক্য আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আর কি কেউ কিছু জিজ্ঞেস করবা? তাহলে টেম্পারেচার বাড়ালে কমালে কিন্তু দেখা যাবে কি একই একই পলিমার কোনো সময় কি ব্রিটেল ফ্র্যাকচার শো করবে, কোনো সময় কি ডাক্টাইল ফ্র্যাকচার শো করবে, এগুলো কিন্তু হতে পারে। স্যার এই চ্যাপ্টারগুলোতে প্রায় একটা কথা বারবার পাচ্ছি, যে টেম্পারেচার বাড়ানো আর স্ট্রেন রেট কমানো একই রকম ডিফরমেশন শো করে। এটার আইডিয়াটা ঠিক বুঝলাম না। স্ট্রেন রেট মানে হচ্ছে তুমি যে লোড যে দিবা, তুমি সারফেসে যখন দিবা, স্ট্রেন রেট কমানো এবং টেম্পারেচার বাড়ানো মোটামুটি একই ইফেক্ট শো করে। হ্যাঁ, এই পয়েন্টটাই কিছুটা দুর্বোধ্য ঠেকছে। মানে টেম্পারেচার বাড়াইলে তুমি টেম্পারেচার যখন বাড়াচ্ছ তোমার একই পলিমার কি সে তো টেম্পারেচার যখন কম তখন কি সে স্টিফ, যখন টেম্পারেচার বাড়ায় দিচ্ছ একই পলিমার কি সে কি ডাক্টাইল হয়ে যাচ্ছে, স্টিফনেস কমে যাচ্ছে। ইয়েস স্যার, এত বটে, কিন্তু সেই জিনিসটাই আপনি তাহলে কি বুঝতে পারছেন না, মানে জিনিসটা তো এরকমই, তার প্রপার্টিটা এরকম চেঞ্জ আসতেছে। আমি বলছি স্ট্রেন রেট কমানো এবং টেম্পারেচার বাড়ানো প্রায় একই ইফেক্ট শো করে স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ারের উপর। এই ব্যাপারটা বুঝতে পারছি না, মানে স্ট্রেন রেট কমালে যে ইফেক্ট হয় টেম্পারেচার বাড়ালে সেই একই ইফেক্ট। ম্যাগনিটিউড একই নাও হতে পারে, কিন্তু কি তার নেচারটা এরকম হচ্ছে আর কি, ম্যাগনিটিউড তো কম বেশি হতে পারে, কিন্তু নাও হতে কারণ পারে। কি? তোমার ম্যাগনিটিউড এক না হতে পারে, কিন্তু এফেক্টটা একই রকম আর কি। কিন্তু ইফেক্ট কিন্তু এরকম হওয়ার কারণ কি স্যার, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, আমি এই মুহূর্তে এটা বলতে পারছি না, তোমরা অন্যকে বলতে পারবে ওর প্রশ্নের উত্তর কি? না স্যার। আচ্ছা, আমি একটু চিন্তা করবো, তোমরা একটু চিন্তা করে দেখো। তো আমি যেটুকু জানি যে মানে চেঞ্জ গুলো এরকম আসতেছে পলিমারে আর কি, এখন কেন হয় আমি এত ডিপে চিন্তা করি নাই, চিন্তা করা যেতে পারে। আচ্ছা, ফ্র্যাকচার সম্পর্কে কিছু বলবা? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইমপ্যাক্ট স্ট্রেংথ। পলিমার ইমপ্যাক্ট স্ট্রেংথ কেমন বলো দেখি? মেটালের তুলনায় খানিকটা কম, কিন্তু ওভারঅল ভালোই, বিশেষ করে থার্মোপ্লাস্টিকের জন্য। থার্মোস্ট্যাটিকের ক্ষেত্রে হয়তো ইমপ্যাক্ট স্ট্রেংথ খারাপ কি হতে বেশি? পারে। ইমপ্যাক্ট স্ট্রেংথ কি বেশি থার্মোপ্লাস্টিকের? হতে পারে, কারণ এটা যেহেতু ডাকটাইল, এবং ডাকটাইল ম্যাটেরিয়ালের ইমপ্যাক্ট স্ট্রেংথ মানে কাছাকাছি ম্যাটেরিয়াল প্রপার্টি হলে ডাকটাইলের ইমপ্যাক্ট স্ট্রেংথ বিটারের চেয়ে বেশি হয়। আচ্ছা, কম হওয়ার কোনো কারণ আছে? কিছুটা স্কোপ থাকতে পারে যদি এটা তুমি ইমপ্যাক্ট লোড দিলা, সঙ্গে সঙ্গে কি হতে পারে, সেটা সঙ্গে সঙ্গে ক্র্যাক করতে পারে। ইয়েস লোড স্যার। নেওয়ার আগে লোড তো দেখা যাবে যে লোড জি নিতেই পারতেছে না, প্রথমেই ক্র্যাক করে যাচ্ছে। জি, তাহলে ডাকটাইল হলে যে ইমপ্যাক্ট স্ট্রেংথ বেশি হবে তা তো না। ডাকটাইল হলে ইমপ্রেশন বেশি সাধারণত হতে পারে, কিন্তু যদি খুব ইজিলি ডিফর্মড হয়ে যায় তাহলে তো আর হবে না। সেই ক্ষেত্রে চিন্তা করলে আসলে কি পলিমার ইমপ্যাক্ট স্ট্রেংথ আসলে কি অবশ্যই কম, সিরামিক মেটাল থেকে অবশ্যই কম। সব ক্ষেত্রেই তো প্রপার্টি কম হচ্ছে পলিমার, তাহলে পলিমার কি ভালো? লো টেম্পারেচারে আমরা প্রসেস করতে পারি লাইট ওয়েট, সেজন্য। আবার এটার মধ্যে কোরোশনের টেন্ডেন্সিও, মানে রুম টেম্পারেচার কোরোশন টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে অনেক কম, সেজন্যই ভালো। আরেকটা প্রপার্টি মানে স্পেসিফিক প্রপার্টি আছে যেটা অনেক ভালো, সেটা কি বলতে পারবা? পলিমারের স্ট্রেংথ তো কম, ঠিক আছে, অবশ্যই কম, কিন্তু অবশ্যই একটা স্পেসিফিক প্রপার্টি আছে যেটা পলিমারের অলমোস্ট মেটালের কাছাকাছি, সেটা কি বলতে পারবো? মানুষ বেশিও হয় এই জিনিসটাই। ডাক্টিলিটি তো বেশি আছে পলিমার থেকে, ডাক্টিলিটি তো পলিমার মেটাল থেকে অনেক ক্ষেত্রে ইলাস্টোমারের তো অনেক বেশি। স্ট্রেংথ পার ওয়েট এটা কিন্তু পলিমারের অনেক বেশি, সে যেহেতু অনেক লাইট ওয়েট, কাজে তার স্ট্রেংথ টু ওয়েট রেশিও অনেক বেশি পলিমারের। সেক্ষেত্রেই এই জন্যই অনেক জায়গাতে এখন লোড মানে তোমার লোড কমানোর জন্য পলিমারে আসতেছে আর কি, পলিও কম্পোজিট এগুলো আসতেছে। মেটালের জায়গাতে অনেক জায়গাতে দেখা যাচ্ছে কি পলিমারাইজ করতেছে। সুমি যে কারণগুলো বললো সেগুলো আছে, কর্ষণ রেজিস্ট্যান্স ভালো, এগুলো তো অবশ্যই আছে। এগুলোর জন্য আসলে কি অনেক ক্ষেত্রে এখন মেটালের জায়গায় পলিমার ইউজ করা শুরু হয়ে গেছে। অনেক সময় শুধু পলিমার করে, অনেক ক্ষেত্রে পলিমার কম্পোজিট করে, কিন্তু পলিমারের ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। পলিমারের ক্ষেত্রে কি ইমপ্যাক্ট স্ট্রেংথ এটা কি জানার দরকার আছে? কিছু কিছু ক্ষেত্রে জানার দরকার আছে, যদি এরা বিশেষ করে ইমপ্যাক্ট লোড কি পড়ে পলিমারে? তুমি যে অ্যাপ্লিকেশন চিন্তা করো যে কোন পলিমারে কি ইমপ্যাক্ট লোড পড়ে?
হ্যাঁ, যেমন যেমন ধরো যে বুলেট প্রুফ ভেস্টের ক্ষেত্রে বুলেটের ইম্প্যাক্ট লোড পড়ে, বা বা ধরুন ধরুন টেনিস বল বা এরকম অনেক বল পরিমাণে তৈরি হলে সেখানে অনেক অ্যাপ্লিকেশনই আছে পরে। যে ইম্প্যাক্ট লোড পড়ে, কাজে ইম্প্যাক্ট স্ট্রেন্থ অবশ্যই পলিমারের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা তোমরা যেমন মনে করো তুমি যে ক্লাসে, আমাদের যে ক্লাসে আসো, ক্লাসে কি পলিমার আছে? স্কুলে, ক্লাসে, ইউনিভার্সিটিতে ওখানে কি পলিমার ব্যবহার হয় ক্লাসরুমে? ক্লাস ক্লাসরুমে যে ডাস্টার ইউজ করা হয় সেই ডাস্টারের বেসটা টেবিল টেবিল চেয়ার প্লাস্টিক গুলো দিয়ে কি, তৈরি। টেবিল চেয়ার গুলো কি পলিমার? ইন এ ব্রড সেন্স ইয়েস, কেননা কেননা হ্যাঁ, তাহলে সেলুলোজ তাহলে তো লিগনিন অবশ্যই এগুলো উডটা তো পলিমারই। পলিমার, উডটা তো একটা পলিমার, তাহলে উডের উপরে কি ক্লাস টেবিল বেঞ্চের উপরে কি ইম্প্যাক্ট লোড পড়ে না? মাঝে মাঝে পড়ে। তোমরা যখন আসলা এসে ভটভট করে বসলা তখন এটা কি লোড? ইম্প্যাক্ট লোড। হ্যাঁ, তাহলে পলিমারের ক্ষেত্রে ইম্প্যাক্ট লোড অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ওভারঅল কি আসলে পলিমারের ইম্প্যাক্ট স্ট্রেংথ কি মেটাল থেকে আসলে কম। আর তোমরা যে যে টেস্ট গুলো করছো আইজো আর জারপি সেগুলো দিয়েই পলিমারের টেস্ট করা যাবে, কিন্তু আসলে কি এটা মেশিনটা একটু লোড ক্যাপাসিটি একটু ছোট হতে হবে। মেটালের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট লোড অনেক বেশি, পলিমারে অনেক কম। দেখবা যে মেশিন গুলো একই, আমাদের ল্যাবে আছে, তোমাদের টেস্ট করে দেখাবে। তোমরা যখন আমাদের ল্যাবে যাবা দেখবা যে ছোট্ট একটা জারপি মেশিন আছে, মানে আমাদের ল্যাবে একটা মেটালের জন্য একটা আছে, পলিমারের জন্য ছোট্ট একটা আছে। দেখে নিবি যখন ল্যাবে যাবো তখন একটু দেখে নিবি, এখন তো আসতে পারতেছ না, যখন আসবো আর কি ডিপার্টমেন্টে। তো ফ্যাটিক কি দরকার আছে পলিমারের? পলিমারে কি ফ্যাটিক হয়? অবশ্যই হবে। সাইক্লিক লোডিং থাকলেই হবে। হ্যাঁ, তাহলে বলো কোথায় হয়, বলো তো অ্যাপ্লিকেশন বলো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলো কোথায়। ধরুন ধরুন প্লাস্টিকের গিয়ার গিয়ার তৈরি করলে, বা বা ধরুন যে সব জায়গাতেই, যে সব জায়গাতেই। চেয়ারে বসে থাকি হ্যাঁ, সেই চেয়ার, চেয়ারে। সেটাই বলো। আমি যেটা বললাম যে ইম্প্যাক্ট লোড পরে, আবার কিন্তু কি ইনিশিয়ালি ইম্প্যাক্ট, কিন্তু কি সেই ইম্প্যাক্ট অনেকবার পরে, মানে তোমরা একবার বসলে আবার উঠে গেলা, একটু পরে আবার এসে বসলো, আবার আগে এসে বসলো, তাহলে কি অবশ্যই এটা কি ফ্যাটিক লোড। তাহলে পলিমারের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটিক খুব বেশি ইম্পর্টেন্ট। পলিমারের ফ্যাটিক স্ট্রেংথ কেমন হবে, এটা কি কি অবস্থা বলো দেখি, কেমন, কম হবে না বেশি হবে? ফ্যাটিক স্ট্রেংথ তো ওভারঅল কমই হবে, কেন মেটালের চেয়ে যেহেতু ইল্ড স্ট্রেংথই অনেক কম, সুতরাং ফ্যাটিক স্ট্রেংথ তো কমই হওয়া উচিত। অবশ্যই মেটাল থেকে কম। আসলে দেখা যাচ্ছে কি সবগুলা প্রপার্টি যদি চিন্তা করো, আমি তোকে যেটা বললাম ওভারঅল কিন্তু সব প্রপার্টি কম, কিন্তু আসলে কি সে যে লাইট ওয়েট, তার ওজন অনেক কম এবং কর্ষণ রেজিস্ট্যান্স অনেক ভালো, এইসব কারণেই অনেক ক্ষেত্রে এখন পলিমার ইউজ বাড়ছে আস্তে আস্তে। মেটাল দেখা যাচ্ছে মেটালের জায়গাতে পলিমার ইউজ করতেছে। তোমরা কি এরোপ্লেনের কথা চিন্তা করছো? এরোপ্লেনে কি এরকম জানা আছে কি তোমাদের কোথাও যে স্পেস হচ্ছে? এরোপ্লেনের মধ্যে মধ্যে টাইটেনিয়াম বা অ্যালুমিনিয়াম অ্যালয়ের পরিবর্তে কার্বন ফাইবার ফাইবার কম্পোজিট ইউজ করা হচ্ছে, এটা আমি এতটুকু জানি। গাড়িতে গাড়িতে অটোমোবাইলে কিন্তু এখন হচ্ছে। ক্র্যাঙ্কশ্যাফট অনেকগুলো ক্র্যাঙ্কশ্যাফট কি এখন কি মেটালের জায়গাতে দেখা যাচ্ছে কি সব পলিমার কম্পোজিট আসতেছে, আস্তে আস্তে আসতেছে, কারণ কি ওজন অনেক কম। ভেহিকেলের ওজন কমানোর জন্য অনেক ক্ষেত্রে এখন পলিমারের ব্যবহার বাড়তেছে। টিয়ার স্ট্রেংথ কি ভালো হওয়া দরকার পলিমারের? যদি ধরুন স্যার প্যাকেজিং এর ক্ষেত্রে প্রবাবলি। হ্যাঁ, প্যাকেজিং এর ক্ষেত্রে খুবই জরুরি। যেমন আমরা যে পলিথিন ব্যাগ ইউজ করি সেটা যদি টিয়ার স্ট্রেংথ না থাকে তাহলে কি কিছু লোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি ছিঁড়ে যাবে। Yes, এটা sir. মিনিমাম টিয়ার স্ট্রেংথ থাকতেই হবে ওইসব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যে পলিমারের হার্ডনেস কেমন? খুবই কম মেটালের তুলনায়। এটা তুলনায় অনেক কম। তো এখন তোমাদের কি কোনো আইডিয়া আছে যে কি দিয়ে তাহলে হার্ডনেস মাপতে হবে পলিমারের? মাইক্রো হার্ডনেস টেস্টার গুলো ভালো হবে। মাইক্রো হার্ডনেস গুলো দিয়ে হবে, কিন্তু তোমরা শুনো না, একটা আছে শর্ট ডি, হ্যাঁ শর্ট ডিউরেমিটার। এই শর্ট ডিউরেমিটার আমাদের ল্যাবে আছে, তোমাদের এক্সপেরিমেন্টে তোমাদেরকে দেখানো হবে। জেনারেলি পলিমারে হার্ডনেস মেজার করে শর্ট ডিউরেমিটার দিয়ে। শোরের অনেকগুলো স্কেল আছে, এ ডি, সেগুলো দিয়ে পলিমারে শোর। হার্ডনেস মেজার করা যায়। হ্যাঁ, শোর নাম হচ্ছে শোর, SHORE। এটা একটা খুবই খুবই ইজি ছোট্ট একটা মেশিন। এটা তোমার ল্যাবে গেলে তোমাদেরকে হার্ডনেস দেখানো হবে, পলিমারে হার্ডনেস এটা দেখানো হবে। এটা কি হার্ডনেস, সেটা আবার একটু বলবেন, বইয়ে তো পাইনি নামটা। বইয়ে পাও না? এখানে লেখা আছে ডিউরোমিটার লেখা আছে, শোর লেখা নাই, SHORE, শোর, শোর ডিউরোমিটার। আমাদের এখানে আছে, তোমরা যখন পলিমারের হার্ডনেস মাপবা তোমাদেরকে এই শোর মেশিনটা দেখাচ্ছি, খুবই ছোট্ট একটা মেশিন দেখানো হবে। জেনারেলি পলিমারের হার্ডনেস শোর ডিউরোমিটার দিয়ে মাপা হয়। দিয়ে মাপা যাবে না তা না, তুমি মাইক্রো হার্ডনেস দিয়ে মাপতে পারবা, কিন্তু বেশি ইউজ হয় হচ্ছে শোর। আচ্ছা, এই পর্যন্ত যেটুকু বলেছি পলিমারের, কোনো কি প্রশ্ন আছে? সুমিতার 2-1টা প্রশ্ন, সেগুলো আমি উত্তর এখন বলতেছি না, তোমরা একটু চিন্তা করে দেখবা যে ও যেগুলো প্রশ্ন করতেছে তোমরা আমাকে উত্তর দিতে পারো কিনা, আমি তোমাদেরকে পরে আবার জিজ্ঞেস করবো। আর এমনি আর কেউ কিছু জিজ্ঞেস করবে কিনা এই পর্যন্ত?
রাবারি প্লেটের আনসারটা পেয়েছিলেন? না, ওটা আমি দেখি নাই, এই সপ্তাহে একটু ব্যস্ত ছিলাম, দেখতে পাইনি। আমি দেখতেছি, এটা দেখবো আর কি। আচ্ছা, অন্য কোনো কারো কি কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যেটুকু বলেছি? আচ্ছা, আমি এরপরে যাচ্ছি। দেখো, ডিফরমেশন লোড দিলে পলিমার ডিফরমেশন গুলো কেমন হবে। পলিমারটা কি জেনারেলি কি বলছে, সেমি ক্রিস্টাল, এর মধ্যে কি ক্রিস্টাল ফেজও থাকে, অ্যামরফাস ফেজও থাকে। ইয়েস স্যার। এটা একটা ছবি দেখো, আমি একটু দেখাচ্ছি। মনে করি এটা একটা পলিমার, এখানে কি যে মাঝখানে যে ঘন অংশটা দেখছো এগুলো হচ্ছে চেইন, আর মাঝখানে যে অ্যামরফাস, যে ইন্টারকানেকশন, যে চেইনগুলোর মধ্যে কানেকশন, সেগুলো কিন্তু অ্যামরফাস। এই মাঝখানে অংশটা অ্যামরফাস, আর যেটা একটি ঘন অংশ সেটা হচ্ছে ক্রিস্টালাইন। মেইনলি কি চেইন বরাবর ক্রিস্টাল থাকে জেনারেলি আর কি, আর যেগুলো হচ্ছে ইন্টারচেইন কানেকশন সেখানে জেনারেলি অ্যামরফাস ফেজ থাকে। এখন এটাকে যদি তুমি টেনসাইল লোড দাও, দেখো কি হবে। দেখো, প্রথমে একটুখানি লোড দিয়েছো, এর থেকে বিতে আসছে, বলতে পারবা যে কি চেঞ্জ আসছে বিতে? মাঝখানে অ্যামরফাস অংশটা অনেকটা স্প্রেড আউট হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে অ্যামরফাস দেখো ছোট ছোট ছিল, এখানে কি যেহেতু লোড দেওয়া হচ্ছে কি হচ্ছে, ওরা ইলংগেট করছে। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখো যে ডিরেকশনটা কিন্তু কি হচ্ছে, দেখো এখানে ছিল একটু একটু বেশি, অ্যাঙ্গেলটা বেশি ছিল, আস্তে আস্তে কি হচ্ছে, যে ডিরেকশনে তুমি লোড দিচ্ছ সেদিকে অ্যালাইন্ড হওয়া হচ্ছে, চেষ্টা করছে হওয়ার আর কি। আর এখনো কিন্তু তোমার যে ক্রিস্টাল ফেজ সেগুলোতে কোনো চেঞ্জ আসে নাই, সেই এই লোডেও আসে নাই। লোড আরেকটু বাড়ানো হয়েছে। এবার কি হয়েছে বলো দেখি। এবার ক্রিস্টালাইন পোরশনটাতেও কিছুটা এক্সটেনশন দেখা যাচ্ছে। ক্রিস্টালাইনটা কি করছে, স্লাইড করছে, বেন্ড করছে। মানে কি, দেখো এগুলো কি, একটা কি একটা ক্রিস্টালের সাথে একটা ক্রিস্টাল কিন্তু প্লেন বরাবর, এই প্লেনগুলো কি করছে, একটার সাথে একটা স্লাইড করছে। পরে দেখা হচ্ছে এখানে দেখো যে 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 উইথ আছে, এখানে উইথ কিন্তু বেড়ে গেছে। তার মানে কি, এটা কি হচ্ছে, মানে ক্রিস্টালাইন ফেজেরও কিন্তু কি হচ্ছে, বেন্ড হচ্ছে, এক্সটেনশন হচ্ছে। তার সাথে যেগুলো অ্যামরফাস ফেজ সেটা কি হয়েছে, সেগুলো কিন্তু আরেকটু আরেকটু ইলংগেট করেছে, এবং কি আস্তে আস্তে কি সে কি করছে, লোডিং ডিরেকশন বরাবর অ্যালাইন হতে শুরু করেছে। ক্রিস্টালাইন ফেজটা কি অ্যালাইন হচ্ছে, কি মনে হয়? প্রবাবলি স্যার কিছুটা, মানে কিছুটা সেকেন্ড হয়েছে, থেকে কিছুটা থার্ড স্টেজে হচ্ছে, এত হ্যাঁ চেঞ্জ কিছুটা করছে না। হচ্ছে, ইলংগেট তো করেছে, দেখাই যাচ্ছে আর কি, অ্যালাইন কিছুটা হলেও বেড়েছে। তো এই যে এখান থেকে যে তিনটা স্টেজ, স্টেজ 1 আর স্টেজ 2, এটা কিন্তু পুরোপুরি ইলাস্টিক। এখন কিন্তু প্লাস্টিক ডিফর্মেশন পলিমারের শুরু হয়নি। লোড ছেড়ে দিলে দেখা যাবে কি আবার আগের মতো এই অবস্থা চলে আসবে। এর পরের ফিগারে দেখো, এখানে এবার এই যে এখানে যে 3 নাম্বারটা ছিল, এই 3 নাম্বার মানে এই যে এটা সি নাম্বারটাই আবার এখানে নিয়ে আসা হয়েছে এখানে। এরপরে আরো লোড দেওয়া হচ্ছে যে এবার কিন্তু প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়েছে। এখানে বলো, এখানে এর থেকে বি তে কি হচ্ছে? ক্রিস্টালাইন রিজিয়নটা শেয়ার করে গেছে এবং অ্যালাইন্ড হয়ে গেছে, শেয়ারিং অনেকটা হয়ে অ্যালাইন্ড গেছে। হয়ে গেছে। তারপরে কি যে দেখো এই যে এগুলো এখানে কিন্তু দুইটা ফেজই, যেটা ক্রিস্টাল ফেজ এবং অ্যামরফাস ফেজ, দুইটা কিন্তু অনেকটা অ্যালাইন্ড হয়ে গেছে এবং স্ট্রেচও করেছে। অ্যামরফাস ফেজও স্ট্রেচ করেছে, ক্রিস্টাল ফেজও স্ট্রেচ করেছে। বি থেকে সি তে কি হচ্ছে, ক্রিস্টালাইন ফেজটা শেয়ার করে গেছে। ক্রিস্টাল ফেজও শেয়ার করেছে এবং অ্যামরফাস ফেজও শেয়ার করেছে, এবং কি অনেকগুলো ছোট 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 টুকরা হয়ে গেছে। এবং কি দেখো, অ্যালাইনমেন্টটা অলমোস্ট কি হয়ে গেছে, লোডিং ডিরেকশন বরাবর অ্যালাইন হয়ে গেছে, পুরোপুরি হয়নি কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর লাস্টে যে কি হচ্ছে, সি থেকে ডিতে ক্রিস্টালাইন অ্যামরফাস পুরোপুরি অ্যালাইন হয়ে গেছে, অ্যালাইন হয়ে ব্ল্যাকগুলোর গেছে, মধ্যে জাস্ট এবং খুব সবাই হালকা একটু কানেকশন। আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। চেনগুলো দেখো কি, ইন্টারচেন কানেকশন এখনো আছে, তো এটার মধ্যে এটার সাথে কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন নাই, পুরোপুরি অ্যালাইন হয়ে গেছে। এটা হচ্ছে কি পাসিভ ইনফরমেশন। এখান থেকে যে এখানে এই ছবিটার থেকে এর থেকে এখানে কিন্তু পাসিভ ইনফরমেশন শুরু হয়ে গেছে, এবং এখানে এসে পাসিভ ইনফরমেশন পুরোপুরি শেষ হয়ে গেছে। স্যার আরো টানতে থাকলে কি এই ক্রিস্টালাইন ব্লকগুলো থেকে আরো অ্যামরফাস অংশ ছিঁড়ে চলে যাবে, আসতে ছিঁড়ে যাবে, থাকবে? তখন আস্তে ছিঁড়ে যাবে। তখন থেকে তুমি আরো বেশি লোড দিলে কি হবে, এখান থেকে ছিঁড়া শুরু হবে। ক্রিস্টালাইনটাও ছিঁড়তে পারে, কিন্তু পরে ছিঁড়বে, অনেক পরে ছিঁড়বে। প্রথমে ছিঁড়বে কি, অ্যামরফাস জেনারেলি কি ক্রিস্টালাইনটা কি স্ট্রং বেশি অ্যামরফাস থেকে। অ্যামরফাস যে বন্ডিংটা, সেই বন্ডিং অবশ্যই কি ক্রিস্টালাইন বন্ডিং থেকে কি উইক। আরো লোড দিলে দেখা যাবে কি যে অ্যামরফাস যে রিজন গুলো আছে সেখান থেকে কি প্রথমে ফ্র্যাকচার হবে, এগুলা প্রথমে ছিঁড়বে। তারপর আরো বেশি লোড দিলে আমি হতে পারে অনেক সময় ক্রিস্টালাইন ফেসটাও ছিঁড়তে পারে, কিন্তু সম্ভাবনা কম। স্যার কিন্তু অ্যামরফাস ফেসটা তো হচ্ছে একটা লম্বা চেইন, এই চেইনে যদি মাঝখানে কোনো একটা জায়গায় ছিঁড়ে, তবে যে দুটো প্রান্তে ছিল সে দুটো প্রান্তে তো স্যার আনস্যাটিসফাইড কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তাহলে সেগুলো কি আবার বন্ড করে যাবে না? বা র্যান্ডম হলেও কি আবার এন্টাঙ্গল হবে না অনেক? আবার বন্ড হতে পারে, হ্যাঁ বন্ড হতে পারে, কিন্তু তখন কি বন্ড হবে, কিন্তু আসলে কি যখন পরিমাণ ফর্ম করলো তখন যে বন্ড গুলা হচ্ছে, সেই বন্ড কি এখনকার বন্ড কি সেরকম স্ট্রেংথ দিবে? যদি স্যার কেমিক্যাল নেচার
চিন্তা করি, যেমন ধরুন যে এই পুরো ব্যাকবোনটা স্যার কার্বনের, এখন এই চেইন গুলো ছেড়া মানে কার্বন কার্বনের মাঝখানে একটা বন্ড ছিঁড়ে যাওয়া, ফলে যে দুটো প্রান্তে কার্বন কার্বন বন্ড ছিঁড়ে গেল সেগুলোর তিনটা ভ্যালেন্সি ফুলফিল হলো, একটা ভ্যালেন্সি আনফুলফিলড রয়ে গেল। তো এখন যে ভ্যালেন্সি গুলো আনফুলফিলড রয়ে গেল, সেই ছেঁড়া চেনের প্রান্তগুলো একটা একটার সাথে আবার বন্ড করার চান্স আছে না? তাহলে স্যার আগেও ছিল কার্বন কার্বন বন্ড, এখনো কার্বন কার্বন বন্ড, তাহলে স্যার প্রবলেম কি? সম্ভাবনা আছে, কিন্তু মানে আমি যেটা বুঝি আসলে যখন পলিমার প্রথমেই পলিমারাইজেশন হচ্ছে তখন কিভাবে বন্ডিং হয়, পরে হয়তো বন্ডিং গুলো এত স্ট্রং হয়, মানে আমি যেটা বুঝতেছি আর কি। তুমি অবশ্য একটা ইস্যু রেজ করলা, বাল্কে প্রবলি এত স্ট্রং হবে না, বাট অ্যাটমিস্টিক লেভেলে তো দেয়ার কিছুটা ওয়ান হতে এন্ড দ্য পারে, সেম। কিছুটা হতে পারে, কিন্তু আগের মতো অত স্ট্রং হবে না আসলে। অলরেডি কিন্তু ডিফর্মেশন সবগুলো হয়ে গেছে, এখন আর বন্ডিং বন্ডিং নতুন করে হলেও খুব বেশি স্ট্রেংথ আমার 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 জানার মতে স্ট্রং খুব বেশি হবে না আর কি। হলেও হতে পারে, কিন্তু খুব বেশি স্ট্রং আসলে হবে না, আগের মতো অবশ্যই হবে না। এখান থেকে তো কি অবশ্যই কি আগের অবস্থা ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই। না স্যার, কিন্তু ওভারঅল স্ট্রেংথ যে হবে না সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু স্যার যদি অ্যাটমিস্টিক লেভেলে চিন্তা করেন যে কার্বন কার্বন বন্ড যেটা ছেড়ার আগে যেখানে ছিল সেখানেও ছেড়ার পরেও সেই কার্বন কার্বন বন্ডই আছে, মানে আবার নতুন করে রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার পর। কিছুটা কিছুটা হয়তো হতে পারে, কিছুটা হতে পারে, কিন্তু আগের মতো আসলে আর হবে না। আচ্ছা, এখানে অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা এই দুটো ফিগারে? আচ্ছা, এরপরে দেখো কয়েকটা কয়েকটা তোমাদের ফ্যাক্টরের কথা বলা হচ্ছে যেগুলো কি পলিমারের মেকানিক্যাল প্রপার্টিকে এফেক্ট করবে। প্রথমটা যেটা বলছে যে মলিকুলার ওয়েট। তোমাদের কি মনে হয় মলিকুলার ওয়েট বাড়লে কমলে কি হবে, বলতে পারবা? মলিকিউলার ওয়েট যদি যদি বাড়ে তবে তবে প্রবাবলি প্রবাবলি কি বলবো যে স্টিফনেস কি চেঞ্জ হবে, কোনো স্টিফনেস কি বাড়বে কমবে? এটা বলাটা কঠিন, কারণ চেইনটা তো ফ্লেক্সিবলি ওভারঅল। জেনারেলি খুব বেশি এফেক্ট হয় না, মেইনলি এফেক্ট হয় হচ্ছে টেনসার স্ট্রেংথ। একটা ইকুয়েশন দেওয়া আছে স্ট্রেংথের, টিএস হচ্ছে স্ট্রেংথ, টেনসার স্ট্রেংথ ইকুয়াল টু কি টিএস ইনফিনিটি মাইনাস হচ্ছে এ বাই এম। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মলিকুলার ওয়েট। যখন এম বাড়বে কি হবে, এই মাইনাস ফ্যাক্টরটা কমবে, তখন ওভারঅল স্ট্রেংথ আসলে বাড়বে। জেনারেলি যদি বলতে হয় যে পলিমারের মলিকুলার ওয়েটের সাথে মলিকুলার ওয়েটের এফেক্ট কি, বলতে হবে যে মলিকুলার ওয়েট বাড়লে আসলে কি পলিমারের স্ট্রেংথ বাড়ে। কিন্তু কেন স্যার? বলো, মানে ইকুয়েশন এখানে তো ইকুয়েশন দিয়ে দেখানো হচ্ছে, এমনি বলো তোমার চিন্তা করে যদি বলতে পারো কিনা বলো। ইকুয়েশনটা দেখানো হচ্ছে, ইকুয়েশন অনুযায়ী কমে যাচ্ছে, মানে বাড়ছে আর কি। যত এমটা বাড়বে ভ্যালু এই ভ্যালুটা আস্তে আস্তে কমবে, ওভারঅল টিএস বাড়বে আর কি। এটা স্যার টেস্ট করেও বের করা যায়, কিন্তু স্যার এর ফিজিক্যাল বা অ্যাটমিস্টিক এক্সপ্লেনেশন কি হবে? বলো দেখি, কে বলতে পারবা, চিন্তা করছো কেউ, বা কি চিন্তা করে বলো। আচ্ছা, এরপরে আরেকটা ফ্যাক্টর বলতেছে যে ক্রিস্টালিটি বাড়লে কি পলিমারের স্ট্রেংথ বাড়বে, কি মনে হয়? ইয়েস স্যার। কেন বাড়বে? কেননা ক্রিস্টালাইন রিজিয়নের মধ্যে বন্ডিংটা স্ট্রং, তাই ওই রিজিয়নের স্ট্রেংথ বেশি। অবশ্যই, তাহলে কি যেখানে যে ক্রিস্টাল পরিমাণ বাড়ে সেখানে সেই অংশগুলো স্ট্রেংথ বাড়বে এবং ওভারঅল পরিমাণের স্ট্রেংথ বেড়ে যাবে। কিন্তু যেখানে অ্যামরফাস রিজন আছে সেখানে কি কোনো এফেক্ট পড়বে ক্রিস্টালের পরিমাণ বাড়লে? স্যার এই অ্যামরফাস রিজিয়ন গুলো কমে কমে যাবে, ফলে যে ডাকটাইল বা ইলাস্টোমারিক যে রিজিয়ন গুলো আছে সেগুলো কমে যাবে, ফলে ডাকটিলিটি ড্রপ করবে। সেগুলো তো কমলো, কিন্তু এই এই ওভারঅল যেখানে অ্যামরফাস বন্ডিং আছে, অ্যামরফাস বন্ডিং গুলো জেনারেলি কি উইক, সেই বন্ডিং এর উপর কি কোনো এফেক্ট কি পড়ার কোনো সুযোগ আছে? প্রশ্নটা স্যার ঠিক বুঝলাম না। সেটা বুঝলাম না, আমি বলতেছি যে ক্রিস্টালের পরিমাণ বাড়লে বোঝা যাচ্ছে যে যেহেতু ক্রিস্টাল বাড়বে পলিমারের স্ট্রেংথ বাড়বে, ক্রিস্টাল ফেজের পরিমাণ বাড়বে কাজে পলিমারের স্ট্রেংথ বাড়বে। এটা তো বোঝা একটু সহজ আছে, কিন্তু ক্রিস্টালের পরিমাণ বাড়লে যে অ্যামরফাস যে রিজনটা আছে সেখানে তো একটা উইক বন্ড আছে, সেই উইক বন্ডের কি কোনো চেঞ্জ হতে পারে? যেখানে ক্রিস্টালের পরিমাণ বেশি সেখানকার বন্ড, আর যেখানে ক্রিস্টালের পরিমাণ কম সেখানকার অ্যামরফাস বন্ড কি কোনো পার্থক্য কি হবে? ক্রিস্টালের তো ঠিক আছে, ক্রিস্টালের পরিমাণ বাড়লো স্ট্রেংথ বাড়লো, যেখানে অ্যামরফাস ফেজ আছে সেইখানে কি কোনো সেই অঞ্চলে কি কোনো স্ট্রেংথের হেরফের হবে? সেখানে যে বন্ডিংটা আছে সেই বন্ডিংটা কি কোনোভাবে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে ক্রিস্টালের পরিমাণ বাড়লে? এটা তো বলা সেখানকার বন্ডগুলো কি একটু কি অ্যালাইন হওয়ার সম্ভাবনা আছে, বা সেখানকার বন্ডগুলো কি স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে?
এটা আনসার করতে একটু কঠিন, তবে মোটামুটি এটা ধরা যায় যে অ্যামরফাস রিজিয়নের যেটা ক্রিস্টালিন রিজিয়নের খুব কাছাকাছি, সেখানে হয়তো ক্রিস্টালিনটি কিছুটা হলেও দেখা যেতে পারে। যদি এক্ষেত্রে এমন হয় যে ক্রিস্টালাইনের রিজনের পরিমাণ অনেক বেড়ে গেছে, তবে সেক্ষেত্রে এমনও হতে পারে যে অ্যামরফাস রিজনের সাথে যে ক্রিস্টালাইটের কাছাকাছি জোন রয়েছে, সেই জোনের সারফেস এরিয়া বেড়ে বেড়ে গেছে কিন্তু ভলিউম কমে গেছে, ফলে অ্যামরফাস রিজিয়নেরও প্রবাবলি কিছু ক্রিস্টালিনিটি চলে এসেছে, ফলে অ্যামরফাস রিজিয়নের ডাক্টিলিটি একটু কমে গেছে। এরকম কি হতে পারে? সেরকমই আসলে একটু হয়, মানে বই যেটা যেটা লিখছে সেটা তাই লিখছে আর কি। এখানে একটু হলেও তাদের তাদের স্ট্রেংথ আগের থেকে বাড়ে আর কি, যেটা কারণে ওভারঅল পরিমাণের স্ট্রেংথ একটু বেড়ে যায়। আর যেটা সহজ 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 বুদ্ধি, যে অবশ্যই কি ক্রিস্টালের পরিমাণ বাড়লে কি, যেহেতু ক্রিস্টালের মধ্যে কি অবশ্যই স্ট্রেংথ বেশি, সেই কারণে ওভারঅল পরিমাণের স্ট্রেংথ ক্রিস্টালের পরিমাণ বাড়লে বেড়ে যায়। আচ্ছা, এরপরে আরেকটা ফ্যাক্টর বলছে যে প্রি ডিফর্মেশন বাই ড্রয়িং। ড্রয়িং মানে কি টান দেওয়া। তুমি সার্ভিসে যাওয়ার আগে পলিমারকে যদি ড্র করে নাও তাহলে কি তার স্ট্রেংথ বাড়বে? মেটালের কনসেপ্ট আনলে বলবো যে প্রবাবলি বাড়বে, কিন্তু বাড়বে, ডাক্টিলিটি কারণ কি চেনগুলো অ্যালাইন্ড হয়ে যাবে। যে জন্যই করা হয় কি, অনেক ক্ষেত্রে এই পলিমারকে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে দেওয়ার আগে তাদেরকে একটা ইনিশিয়ালি প্রি ডিফর্ম করে তারপরে দেওয়া হয়, তাহলে দেখা যায় কি তার চেনগুলো অ্যালাইন্ড হয়ে যায় এবং ওভারঅল পলিমারের স্ট্রেংথ বাড়ে। আচ্ছা, আরেকটা এফেক্ট বলতেছে হিট ট্রিটমেন্ট। এটা আমি পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু এখানে যেটা বলতেছে যে হিট ট্রিটমেন্ট অ্যালাইনিং করলে পলিমারের স্ট্রেংথ পরিমাণ মনে করতে ক্রিস্টালের পরিমাণ বাড়ে, তখন স্ট্রেংথ বাড়ে। এটা কি তোমাদের কি মনে হয়, এটা কি ঠিক? মেটালের ক্ষেত্রে অ্যালাইনিং করলে কি হয়, স্ট্রেংথ কমে যায়, ডাক্টিলিটি বেড়ে যায়। পলিমারের ক্ষেত্রে এফেক্ট হচ্ছে উল্টা। এখানে বলতেছে যে পলিমারকে যদি অ্যালাইনিং করা হয় সেক্ষেত্রে পলিমারের মধ্যে ক্রিস্টালের পরিমাণ বেড়ে যায় এবং সেই কারণে স্ট্রেংথ বাড়ে। এটা কি তোমরা কি মনে করছো, এটা কি হওয়ার কথা? এরকমই তো স্যার হওয়ার কথা, কেন মেটাল তো অলরেডি ক্রিস্টালাইন। মেটাল যে এনালিং করলে উইকার হয়, আর কারণ হচ্ছে গ্রেন সাইজ আস্তে আস্তে বেড়ে যায় এবং হল প্যাচ রিলেশনের মাধ্যমে, যে ডিসলোকেশন মুভমেন্টের সাথে রিলেটেড, সেটার জন্য এটা আস্তে আস্তে সফটেন হয়ে যায়। কিন্তু পলিমারে যেহেতু একটা বিশাল অংশ বা একটা উল্লেখযোগ্য অংশ নন ক্রিস্টালাইন, তাই এর ক্রিস্টালাইন রিজন যখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন অ্যাকচুয়ালি এর স্ট্রেংথেন রিজনের পরিমাণই বাড়তে থাকবে। এখানে ক্রিস্টালাইন রিজন বেড়ে যাওয়ার সাথে স্ট্রেংথ ড্রপ করার কোনো লজিক থাকতে পারে না, কেন এটা ডিসলোকেশন মুভমেন্টের মাধ্যমে মুভ করে না। সুতরাং সেই সেন্সে বলতে পারি যে হিট ট্রিটমেন্ট পলিমারে করলে পলিমারের স্ট্রেংথ বাড়তেই পারে। এই ক্ষেত্রে বই যেটা বলছে ট্রিটমেন্ট করলে পরিমাণে ক্রিস্টালের পরিমাণ বাড়ে, ক্রিস্টালের পরিমাণ বাড়লে অবশ্যই কি পলিমারের স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে। এই চারটা ফ্যাক্টরের কথা বইয়ে বলা আছে, যে চারটা ফ্যাক্টরের উপর তোমার পলিমারের মেকানিক্যাল প্রপার্টি খুব বেশি এফেক্ট হবে। এগুলো ছাড়া অন্য কোনো কি ফ্যাক্টর তোমাদের মনে হচ্ছে থাকতে পারে? মলিকুলার স্ট্রাকচারের তো একটা ইফেক্ট অবশ্যই থাকবে। এখানে এখানে বলে নাই কিন্তু তোমরা। আর আচ্ছা, আমি একটু একটা ফোন আসছে, আমি 1 মিনিট একটু ফোনে একটু কথা বলি। না না না, এক প্যাকেট ক্লাস তো চলছে এখন, ঠিক আছে। আচ্ছা, এখানে চারটা ফ্যাক্টর বলছে, তোমাদের কি আর কি মনে হয় যে অন্য কোনো ফ্যাক্টর খুব বেশি এফেক্টিভ হবে বা এফেক্ট করবে পলিমারের মেকানিক্যাল প্রপার্টিকে? কেউ কি কিছু বলবা? প্রসেসিং এর একটা ইফেক্ট থাকতে পারে, বিশেষ করে চেইনের এনট্যাঙ্গলমেন্ট প্রবাবলি। একটা তো এখানে বলছে যেমন যে প্রি ড্রয়িং বলছে, ঠিক আছে। এটা তো আসলে ঠিক স্ট্রাকচার না, এটা তোমাকে পলিমারাইজেশন হয়ে গেছে তারপরে ড্রয়িং করে তারপরে সার্ভিসে দিচ্ছে। তো স্যার অ্যাটমিক প্রপার্টির মধ্যে এর সাইড গ্রুপ বা সাবস্টিটিউয়েন্টের কিছু রোল থাকতে পারে প্রবাবলি। এই শুনতে পাচ্ছি না, সুমিত। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে পলিমারের সাইড গ্রুপ বা সাবস্টিটিউয়েন্টের কিছু একটা প্রভাব থাকতে পারে মেকানিক্যাল তা তো আছে, প্রপার্টিতে। তাহলে তো কেমিস্ট্রি চেঞ্জ করতে হবে আর কি। পলিমারে কেমিস্ট্রি চেঞ্জ, তুমি কেমিস্ট্রি চেঞ্জ করো তাহলে তো তোমার হয়েই যাচ্ছে চেঞ্জ, না? এটা তো হবেই আর কি। তুমি পলিমারের সাইড চেঞ্জ করবে অবশ্যই তো প্রপার্টি চেঞ্জ হবেই।
তুমি ট্যাকটিসিটি চেঞ্জ করবে, অ্যানালিটিক থেকে সিনারিটিক করবা বা কি আইসোলেটিক করবা, তাহলে তো এমনি প্রপার্টি চেঞ্জ হয়েই যাবে। মনে করো কম্পোজিশন চেঞ্জ করলো না, স্ট্রাকচার চেঞ্জ না করে কি অন্য কোনো ফ্যাক্টর কি আছে? আর কোনো ফ্যাক্টর কি আছে? সারফেস ট্রিটমেন্ট টাইপ কিছু কিছু করা যায় না? মেটা স্টিলের যেমন কার্বোরাইজিং নাইট্রাইডিং করা সম্ভব, তেমনি পলিমারেরও সারফেস ধরুন সারফেস ইরেডিয়েশন বা এই জাতীয় কিছু করে হ্যাঁ, এটা তো করা সারফেস। যায়, কিন্তু আসলে এত ডিপে মানে এত এত হয়তো কাজ করতেছে, কিন্তু মানে এত এত নলেজ আসলে এখন শেয়ার হয়নি আর কি। যারা কাজ করে পলিমারের উপরে তারা হয়তো বা বলতে পারবে। মানে এত ডিপে কাজ, মানে আমি আসলে আমাদের আসলে ইঞ্জিনিয়াররা আমরা কিন্তু অত ডিপে যেতে পারছি না। আমরা যেটা করি আসলে কি পলিমারটাকে ইউজ করে কিছু প্রোডাক্ট বানাচ্ছি। পলিমারের শুধু ইটসেলফ পলিমারের প্রপার্টি কেমন হচ্ছে এগুলো নিয়ে আসলে ইঞ্জিনিয়াররা খুব বেশি রিসার্চ করতেছে না, মেইনলি করে হচ্ছে সায়েন্টিস্টরা আসলে। স্যার অ্যাকচুয়ালি এই দুটো বাউন্ডারির মধ্যে কোনো স্ট্রিক্ট বাউন্ডারি নেই, জাস্ট সাইন্টিফিক বেসিকটা স্ট্রং হলে তো আমরা সেটা করতে পারি। আর যদি তোমরা টুলস পারো, থাকে। তোমরা তো অবশ্যই পারো, যে কোনো কেই পারে। তোমরা যে কোনো কি, আমরা তো যে কোনো রিসার্চ করতে চাই পারবো, কিন্তু আমরা সেটা তো চিন্তা করি না। মানে ইঞ্জিনিয়ারদের এখানে পলিমারের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ইয়ে হচ্ছে যে তারা পলিমারটাকে ইউজ করবে, করে কিছু প্রোডাক্ট বানাবে, বা যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো প্রপারলি ইউজ করবে, এই দিকেই বেশি ফোকাস করছে আর কি ইঞ্জিনিয়াররা। কারণ কে যদি করতে চায় অবশ্যই পারবে, পারবে না কেন? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা টার্ম আমি আজকে বলতেছি, সেটা হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমার কোনগুলো? যেগুলো ইলাস্টিসিটি অনেক বেশি সেগুলোকে বলছে ইলাস্টোমার। ইলাস্টোমারের স্ট্রেংথ কি তোমাদের কি আইডিয়া? ইলাস্টোমারের স্ট্রেংথ কি কম না বেশি নাকি কি মনে হয় বলো? অন্যান্য পলিমার থেকে কি অবশ্যই ইলাস্টোমারের স্ট্রেংথ অনেক কম। যেমন একটা কমন ইলাস্টোমার হচ্ছে কি রাবার। আমরা তো রাবার ইউজ করি, কিন্তু রাবার যখন তৈরি হয় রাবারের স্ট্রেংথ কি খুবই কম থাকে, এত কম থাকে যেটা আসলে সার্ভিসে দেওয়া যায় না। সেক্ষেত্রে যেটা করে বেশিরভাগ ইলাস্টোমারকেই প্রথমে হচ্ছে তোমার একটা ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্টের নাম হচ্ছে ভলকানাইজিং। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে ইলাস্টোমারের যে চেনগুলো থাকে চেনগুলোর মধ্যে কোনো কানেকশন থাকে না। তো ভলকানাইজিং এর মাধ্যমে কি করা হয়, একটা সালফারে কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করে দেওয়া হয়, যে সালফারটা করে কি যে চেনগুলো আছে চেনগুলোর মধ্যে কানেকশন করে দেয়, তার মানে কি ক্রস লিঙ্ক করে দিচ্ছে। ভলকানাইজিং এর মেইন টার্গেট হচ্ছে এটাই কি সে কি একটা সালফার একটা এলিমেন্টের মাধ্যমে কি করবে, যে ইলাস্টোমারের যে চেনগুলো আছে চেনগুলোর মধ্যে কানেকশন করে দিবে, এটা কানেকশন করে দিলে ক্রস লিঙ্কিং হয়ে গেল, তখন দেখা যাবে কি যে পলিমারের ইলাস্টোমারের স্ট্রেংথ বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ভলকানাইজিং করে এটাকে সার্ভিসে দেওয়া হচ্ছে ইলাস্টোমার গুলাকে। ভলকানাইজিং না করলে দেখা যায় যে স্ট্রেংথ পলিমারের ইলাস্টোমারের অনেক কম। তোমাদের একটা কার্ভ দেখানো হয়েছে বইয়ে, যে একই পলিমার একটার মধ্যে ভলকানাইজিং করা হয়েছে, একটার মধ্যে ভলকানাইজিং করা হয় নাই। তো দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি যেটা ভলকানাইজিং করা হয়েছে সেটা স্ট্রেংথ অনেক বেশি, যেটা ভলকানাইজিং করা হয় নাই সেটা স্ট্রেংথ অনেক কম। কাজে ইলাস্টোমারকে যদি বলতে হয়, ইলাস্টোমারকে বেশিরভাগ ক্ষেত্রেই ইলাস্টোমারকে ভলকানাইজিং করেই তারপরে সেটাকে অ্যাপ্লিকেশনে দেওয়া হচ্ছে। ভলকানাইজিং আনভলকানাইজড ইলাস্টোমার জেনারেলি ইউজ করা হয় না বলতে গেলেই হয়। আর ডিফরমেশন দেখো কেমন হয়। দেখো এটা হচ্ছে একটা ভলকানাইজ করে দেখো অনেকগুলো ইলাস্টোমার চেন আছে, কিন্তু চেনগুলোর মধ্যে কি ইন্টারকানেকশন আছে, ক্রস লিঙ্ক করা আছে। এখানে কিন্তু ডিফরমেশন শুরু হয় নাই। যখন ডিফরমেশন শুরু হবে লোড দেওয়া হবে কি হবে দেখো, বলো তো কি হতে পারে? অ্যালাইন হয়ে যাবে। দেখো পার্টিসিপেটে দেখানো হয়েছে যে চেনগুলো কি হবে, যে লোড দিচ্ছ সেদিকে অ্যালাইন হয়ে যাবে। আমি আগে যে ডিফরমেশনটা দেখিয়েছিলাম সেটা অনেকটা কিন্তু সেরকমই হচ্ছে। চেনগুলা কি কোনো ডিরেকশন নেই, উল্টাপাল্টা হয়ে আছে, কিন্তু এখানে যখন 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 সে ডিফরমেশন যখন থেকে লোড দেওয়া হলে কি হলো, সেই চেনগুলো লোডিং ডিরেকশন অ্যালাইন হয়ে গেল। এবং কি তাহলে কি তার প্রপার্টি কি ভালো হবে ডিফরমেশনের আগে ডিফরমেশনের পরে? ডিফরমেশনের পরে পরে যেদিকে ডিফরমেশন করা হচ্ছে সেই দিকে ডিফরমেশন রেজিস্ট করবে, সুতরাং ওই দিক বরাবর তার স্ট্রেংথ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ওভারঅল তাহলে কি অবশ্যই কি স্ট্রেংথ ইলাস্টোমারের বাড়বে। আর ডিফরমেশন হওয়ার আগেই অবশ্যই আমি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি, যে কোনো ইলাস্টোমারকে অবশ্যই ভলকানাইজিং করে সার্ভিসে দিতে হবে, আদারওয়াইজ কি ইলাস্টোমার স্ট্রেংথ এত কম যে সেটা কোনো কাজে লাগবে না আর কি। এই পর্যন্ত বল, আর কিছু জিজ্ঞেস করবা কিনা এই মুহূর্তে? স্যার এখানে কি টাইপের কম্পাউন্ড দিয়ে রিঅ্যাকশন করে? এখন সেটা তো জানি না, মেইনলি যেটা বলতেছে মেইন কম্পোনেন্ট হচ্ছে সালফার আর কি। সালফারটার মাধ্যমেই কানেকশন গুলো হয়, সালফার মলিকুলের মাধ্যমেই কানেকশন গুলো হয় আর কি। আর কি থাকে এটা অবশ্যই আমি বলতে পারছি না।
তো মেইন কম্পোনেন্ট হচ্ছে সালফার, অন্য কি আছে এটা অবশ্যই আমি জানি না, কিন্তু মেইন হচ্ছে সালফারের মাধ্যমে লিঙ্কিং গুলো হচ্ছে, ক্রস লিঙ্ক গুলো ফর্ম করছে সালফার কম্পোনেন্ট, সালফার মলিকিউল। আচ্ছা আমি এর আগামীকালকে আমি দেখো থার্মাল প্রপার্টি গুলো একটু বলবো পলিমারের, মেল্টিং পয়েন্ট, ক্রিস্টালাইজেশন, তারপর হচ্ছে তোমার গ্লাস ট্রানজিশন, এগুলো আমি এর পরে ক্লাসে আগামীকালকে রোববারে এই জিনিসগুলো বলবো আর কি। স্যার কত থেকে কত চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবো, মানে এই যে চ্যাপ্টারের কত এখান নাম্বার? থেকে 15-10 থেকে, এখান থেকে হ্যাঁ 15-10 থেকে স্যার পর্যন্ত। 10 থেকে এই যে এরপরে 15-14 পর্যন্ত পলিমার টাইপস এর উপর পর্যন্ত আর কি, 15-14 পর্যন্ত। তোমাদের কি কোনো স্যার ওবি সম্পর্কে বলেছে এই সেমিস্টারে? ইয়েস স্যার। কোন স্যার বললো? এই সেমিস্টারে কেউ বলেছে কিনা? এই স্পেশালি কি তেমন করে বলা হয়নি, কিন্তু ওবি ফলো করে অনেক ক্লাসই নেওয়া হচ্ছে। হ্যাঁ সেটাই টার্গেট আর কি, এবার সবাইকে বলা হচ্ছে যে ওবি ফলো করে নিতে, কিন্তু আমাদের ওবি যে ফাইলগুলো আমরা যে তৈরি করছি সেগুলো এখন আমাদের পাস হয়নি, আমাদের ডিপার্টমেন্টে পাস হলে তখন তোমাদেরকে ডাইরেক্টলি দেখানো হবে আর কি। কিন্তু আমরা কিন্তু ওবি ফলো করে, মানে টার্গেট হচ্ছে যে ওবি ফলো করেই করা। প্রশ্ন যখন করা হবে এবার প্রশ্নগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে, সিটি এবং টার্মের প্রশ্নগুলো এবার তোমাদের একটু ডিফারেন্ট হবে। দেখবা যে বেশিরভাগ স্যারই কিন্তু এবার তোমাদেরকে একটু বলতে বলবে, স্যাররা কিন্তু বেশি বলবে না, আগে যেরকম বলতো তার থেকে সব স্যারই দেখবে যে এবার একটু একটু করে কম বলবে এবং তোমাদেরকেই পড়তে বলবে আর কি, সবাই তোমাদেরকে পড়ে আসতে বলবে। ইয়েস স্যার, তাই হচ্ছে। আমার তো মনে হয় যে অনেক স্যার তোমাদের ইয়েও নিচ্ছে মনে হয় না, ফিডব্যাক থেকে মানে মার্কস তো দিবে, এরকম অবস্থা করছে মানে কোন একজন স্যার। ইয়েস স্যার। আচ্ছা আমি রোল কল করা শুরু করছি, তুমি ইয়েটা বন্ধ করে দাও, আবার ইয়েটা বন্ধ করতে পারো, রেকর্ডিং বন্ধ করতে পারো। জি স্যার, বন্ধ করেছি। রোল 1 ইয়েস স্যার। 2 Present, sir. 3 Present, sir. 4 প্রেজেন্ট স্যার। 5 রোল 5 নাই, 6 Present, sir. 7 Five present. রোল 7 কি নাই তোমাদের সাথে নাকি? না তো কি আমি তো বুঝতে পারছি না, মানে সে কি আগে তোমাদের সাথে আছে নাকি নাই রোল 7? মানে কি তোমাদের সাথে ক্লাস করে নাকি অন্য কোনো ব্যাচের সাথে, এটা কি জানো? স্যার অন্য ব্যাচের সাথে মনে হয় ক্লাস করতেছে। হ্যাঁ তাহলে সাথে ক্লাস করছে, স্যার। তাহলে ওকে ডাকছি, ওকে বাদ দিয়ে দিচ্ছি আর কি। রোল 8 Present, sir. রোল 9 ইয়েস স্যার। 10 Yes, sir. 11 ইয়েস স্যার। 12 Present, sir. 13 Present, sir. 14 এই 14 এর কাহিনী কি? 14 কি এরকম নাকি জানো তোমরা? জি স্যার। অন্য ব্যাচের সাথে। আচ্ছা ঠিক আছে। 15 Yes, sir. 16 Yes, sir. 17 ইয়েস স্যার। 18 Yes, sir. 19 ইয়েস স্যার। 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 কি আছো? 25 এ আসার কথা, তোমাদের সাথে ক্লাস করার কথা আছে আর কি। ওকে একটু যদি কেউ, আমি ওকে জানিয়েছি একটু বলে দিও তো যে ক্লাসে যেন আসে, ও রেজিস্ট্রেশন করেছে আর কি। রোল 25 রোল 26 তো মনে হয় নাই। 27 Yes, sir. 28 29 রোল 29 রোল 30 Yes, sir. 31 Yes, sir. 32 নাই 33 Yes, sir. 34 Yes, sir. 35 Yes, sir. 36 Yes, sir. 37 রোল 37 নাই
38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50। Yes, sir. আচ্ছা, আর কি কেউ এখন পর্যন্ত এসছো? অন্য কোনো ব্যাচে কেউ কি আছো? স্যার রোল 29 আছে। রোল 29 আছো, দেখিনি। Sir, roll 5 present. হ্যাঁ, রোল 5 আমি নিয়েছি, পরে শুনলাম তো। Okay, sir. ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে আবার। স্যার হ্যাঁ স্যার ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের রেজিস্ট্রেশনটা স্যার তো পাচ্ছি না, মানে না, আমরা আমি তো অ্যাড করেছি, সবাইকে তো আমি অ্যাড করেছি, সবাই তো পাচ্ছে। ও স্যার এখন অ্যাড করা হয়েছে? অনেক আগে স্যার পাওয়া গেছে স্যার। মঙ্গলবার বুধবারে বোধহয় আমি অ্যাড করেছি, যে কোনো একদিন হবে আর কি। সবাই দেখো, আচ্ছা তোমাদের প্রশ্ন যখন আসলো সবাই কিন্তু অ্যাড করা হয়েছে। কেউ যদি না পেয়ে থাকো একটু আমাকে বলতে হবে। যারা রেজিস্ট্রেশন করো নাই সবাই কিন্তু 300 রেজিস্ট্রেশন করবা, একটু খেয়াল করবা সবাই। সবাইকে আমি অ্যাড করেছি, কাজেই মিস হওয়ার কথা না। 19 তারিখের মধ্যে করে ফেলতে হবে, তো সবাই একটু দেখে রেজিস্ট্রেশন করে ফেলে এবং অবশ্যই 300 যেন টিক দিবা, 300 যেন মিস না হয়। ঠিক আছে, তাহলে আগামীকালকে দেখা হবে আবার। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালাম।